কি হলো বলবি না? কবুল? রিমা ভয় পেয়ে গেল, বলল, পাগল হয়ে গেছো তুমি? আর এখন আমরা কবুল বললে বুঝি বিয়ে হয়ে যাবে? সাইমন বলল, তোর আর আমার জন্য তো হয়ে যাবে। তুই জানবি হয়েছে, আমি জানবো হয়েছে, বাকিরা পরে জানবে, সমস্যা নেই। বল না প্লিজ। রিমা আমতা আমতা করে বলল, ঠিক আছে, কবুল। সাইমন খুশিতে বলল, আমিও কবুল। রিমা আবার বলল, কবুল। সাইমন আবারও বলল, আমিও কবুল। রিমা বলল, কবুল 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 কবুল। আজকে থেকে কিন্তু তুই আমার বউ, বলল সাইমন। নীলা রহমান লেখিকা। সাদাফ অনেকক্ষণ ধরেই নূরকে বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। নিজেকে নিয়ন্ত্রণ করা বড় দায় হয়ে যাচ্ছে এদিকে। সাদাফের জ্বরও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। সাদাফের শরীরের উষ্ণতায় নূরের যেন মনে হচ্ছে পুরো শরীর পুড়ে যাচ্ছে, এতটা গরম। কিন্তু সাদাফের আরাম লাগছে নূরকে জড়িয়ে ধরে থাকতে। নূরের ঠান্ডা শরীর পেঁচিয়ে মনে হচ্ছে একটু শান্তি শান্তি লাগছে। ধীরে ধীরে সাদাফ নিজের থুতনি নামিয়ে আনলো নূরের কাঁধে। সাদাফ কিছুক্ষণ নূরের কাঁধে নাক ঘষতে ঘষতে ধীরে ধীরে ঠোঁট মিশিয়ে দিল। নূরের কাঁধে ছোট ছোট করে চুমু খাচ্ছে সাদাফ। সাদাফের উষ্ণ গরম নিঃশ্বাস নূর যেন আর সহ্য করতে পারছে না। অসহনীয় যন্ত্রণা মনে হচ্ছে সবকিছু। আগেও তো সাদাফ ভাই স্পর্শ করত, তখন এরকম মনে হতো না। তাহলে কি বৈধ পুরুষের স্পর্শ এরকম হয়? নূর কেমন ভিতরে কুটিয়ে যাচ্ছে, লজ্জায়, সংশয়, দ্বিধায়, বুঝতে পারছে না কি করবে। সাহস করে আমতা আমতা করে ধীরে ধীরে বলল, কি করছেন? সাদাফ ঘোর লাগা কণ্ঠে বলল, নিজের বউকে আদর করছি। আদর বুঝিস? আদর এটাকেই স্বামীর আদর বলে। আদর করছি তোকে আমি। নূর লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। পেটে ভীষণ ব্যথা হচ্ছে নূরের। সাদাফ ধীরে ধীরে নূরের হাত ছেড়ে নূরের নরম উদরে হাত গুলিয়ে দিলে নূর সাথে সাথে হাত ধরে ফেলল। সাদাফ বলল, খবরদার নূর, আটকাবি না হাত, ছাড়, আমাকে একটু স্পর্শ করতে দে প্লিজ। আমার ভীষণ জ্বর, ভীষণ ঠান্ডা লাগছে, একটু ধরে শুতে দে, তোর শরীরের উষ্ণতা চাই আমার। নূর ধীরে ধীরে হাত সরিয়ে দিলে সাদাফ নূরের কামিজ ভেদ করে উন্মুক্ত উদরে হাত দুটো দিয়ে পেঁচিয়ে ধরল নূরকে। নূর সাথে সাথে নিজের জামা খামচে ধরল। সাদাফের ভালোবাসার আগ্রাসন ধীরে ধীরে যেন বাড়তে লাগলো। সারা উদরে সাদাফের হাতের অবাধ বিচরণ চলতে লাগলো। ধীরে ধীরে নূরকে নিজের কাছে আরও একটু জড়িয়ে ধরে কাঁধে গভীরভাবে চুমু খেতে লাগলো। নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, প্লিজ থামুন, আমার আর সহ্য হচ্ছে না, প্লিজ। সাদাফ নূরের কানের কাছে ফিসফিস করে ঘোর লাগা কণ্ঠে বলল, চুপচাপ থাক, আজকে থামাবি না আমাকে প্লিজ, আমার আর সহ্য হচ্ছে না। নূর চুপ হয়ে গেল, আর কোনো কথা বলতে পারল না। ধীরে ধীরে সাদাফ নূরকে নিজের কাছে আরও কাছে গভীরে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে লাগলো। নূর বলল, শুনুন আমার। সাদাফ বলল, কথা বলিস না। নূর বলল, কিন্তু। নূরের ঠোঁট আঁকড়ে ধরল সাদাফ। অফিসে বসে আছে হুমায়ুন রহমান। কেমন যেন টেনশন হচ্ছে খুব। ফজলুর রহমান দ্রুত পায়ে হেঁটে এসে বলল, ভাইয়া কিছু বের করতে পারলেন কিভাবে কি হয়েছে? হুমায়ুন রহমান বলল, আমার মাথায় তো কিছু আসছে না, গতকাল পর্যন্ত সব ঠিক ছিল, আজকে কি হয়ে গেল? ফজলুর রহমান বললেন, ভাই এখন কি করব? আমাদের প্রোডাকশনের ডেটার সাথে ফাইলের এমনকি অফিসিয়াল কোনো কিছুই মিলছে না। রাতারাতি এত পরিবর্তন আমি তো বুঝে উঠতে পারছি না। গতকাল পর্যন্ত তো সব চেক করলাম, ভুলটা কোথায় হয়ে গেল? প্রোডাকশন যেহেতু টাইম মতো হতে পারেনি, শিপমেন্ট ক্যান্সেল করে দেবে। কিন্তু ক্যান্সেল করবে সেটা ঠিক আছে, ওনাদের সাথে যে আমার চুক্তি, সেই চুক্তিও যদি বাতিল করে দেয়, চুক্তি অনুযায়ী আমাদের বহুত বড় একটা ক্ষতিপূরণ দিতে হবে, যেটা আমাদের জন্য অনেক বিশাল অঙ্কের ক্ষতি হয়ে যাবে ভাইজান। এমন সময় পিএস শফিক সাহেব ভিতরে এসে বললেন, স্যার, সমস্যা হয়ে গেছে। ওনারা তো ইমেল করেছে, আমাদের প্রোডাকশনে নাকি অনেক বড় প্রবলেম দেখা দিয়েছে, যেটা ওনাদের প্রত্যাশার বাইরে। এমন ডিফেক্টিভ প্রোডাক্ট কি করে হলো, সেটা আমাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। হুমায়ুন রহমানের কপাল চুয়ে চুয়ে ঘাম পড়ছে। তাকিয়ে রইল ফজলুর রহমানের দিকে। কিছুই বুঝে উঠতে পারছে না। ওনারা তো বেশ কিছুদিন ধরে সব দায়িত্ব থেকে অফ নিয়েছিলেন। যা বলার সেটা তো শুধু সাদাফ বলতে পারবে, কিন্তু সাদাফও তো বেশ কিছুদিন ধরে এখানে নেই, তাছাড়া ছেলেটার জ্বর। আজ রাত 9টা বেজে গেল, এখনো অফিস থেকে ফেরেনি ফজলুর রহমান ও হুমায়ুনুর রহমান। নওরিন আফরোজ ও সামিহা বেগম রান্নাঘরে কথা বলছেন। নওরিন আফরোজ জিজ্ঞেস করলেন, আজ এত দেরি হবে, তোকে কিছু বলে গিয়েছিল নাকি? সামিহা বেগম তরকারি নাড়তে নাড়তে বলল, না ভাবি, আমাকে তো কিছু বলে যায়নি উনি। তোমাকেও কি কিছু বলে যায়নি? ঘটনা কি, দুই ভাই আজ এত লেট করছে? আজ অবধি কখনো তো এরকম লেট করে অফিস থেকে বাসায় ফিরেনি, কোনো ঝামেলা হলো নাকি? নওরিন আফরোজ চিন্তা করছেন কি করবেন। সাইমনকে কি অফিসে পাঠাবে কিনা? সাদাফকে জানাতে মন চাই দিচ্ছে না।
ছেলেটার জ্বর এমনিতেই, কিছুক্ষণ পর নূরকে নিয়ে আসবে। ওনারা অফিস থেকে বের হওয়ার আগেই দিয়ে যেতে বলেছে, তবে সাদাফে যে কেন এখনো ফিরছে না, মনে মনে টেনশন করতে লাগলেন। নূর গাড়িতে বসে ভাবছে গতকাল রাত থেকে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা। গতকাল রাতে সাদাফ যখন প্রায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল, নূর কোনোভাবে আটকাতে পারছিল না। স্রোতে গা ভাসিয়ে দিচ্ছিল নূরও। সাদাফ নূরকে জড়িয়ে ধরতেই হঠাৎ নূরের ভীষণ পেটে ব্যথা শুরু হয়। সাদাফ যখন বুঝতে পারল নূরের এই চিৎকার বা আর্তনাদ অন্য কোনো কারণে, সাদাফ নূরকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? তুই এত চিৎকার করছিস কেন? আমি তোকে এত জোরে তো ধরিনি। খুব কি ব্যথা পেয়েছিস নূর? নূর কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার পেটে ভীষণ ব্যথা করছে। সাদাফ জিজ্ঞেস করল, কেন? নূর সাদাফের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, মনে হয়। আর বলে শেষ করতে পারল না নূর। সাদাফ সাথে সাথে বলল, পিরিয়ড হয়েছে? ডেট মনে ছিল না? আগে হয়েছে নাকি? নূর সাদাফকে বলল, পিরিয়ডের ডেট তো এখন নয়, আরও দেরি ছিল, তাই কোনো প্রিপারেশন নিয়ে আসেনি। আরও 4-5 দিন বাকি ছিল, কিন্তু হঠাৎ করে এখন কেন হয়ে গেল? আমার সম্পূর্ণ ড্রেস। আচ্ছা আমি দেখছি, বলল সাদাফ। বুঝতে পেরেছে সাদাফ নূরের নষ্ট হয়ে গেছে। কি করবে ভাবতে ভাবতেই নতুন একটা টাওয়াল এনে নূরের সামনে দিয়ে বলল, বিছানায় বিছিয়ে নে, রাতটা পার কর, সকালে ড্রেস এনে দিব। সাদাফ দেখল নূরের চেহারা পরিবর্তন হচ্ছে, তার মানে ভীষণ ব্যথা করছে মেয়েটি। তাই বলল, তুই বস, আমি এক্ষুনি আসছি, বলে জ্বর শরীরে ধীরে ধীরে উঠে সাদাফ রান্নাঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর পানি গরম করে একটি হট ওয়াটার ব্যাগ নিয়ে আসলো, সাথে নিয়ে এসেছে গরম রং চা। এসেই নূরের দিকে চাটা বাড়িয়ে দিয়ে বলল, এটা গরম চা, একটু একটু করে খা, ভালো লাগবে। আর পেটের মধ্যে এই হট ওয়াটার ব্যাগ দিয়ে রাখ, আমি বাইরে যেয়ে ওষুধ নিয়ে আসছি। নূর বলল, পাগল হয়ে গেছেন? রাত বাজে কয়টা? আপনি এত রাতে বাইরে ওষুধ আনতে যাবেন? সাদাফ বলল, তোর পিরিয়ডের জন্য তো আমার কাছে কোনো ওষুধ নেই, তবে হ্যাঁ, নাপা আছে, সেটা খেলে চলবে? নূর বলল, হ্যাঁ চলবে, এমনিতেই গরম পানির ছ্যাঁকা দিচ্ছি, একটু ভালো লাগছে, আপনি প্লিজ শান্ত হয়ে থাকুন, আপনার জ্বর। সাদাফ নূরের থেকে তাকিয়ে ধমক লাগিয়ে বলল, চুপ থাক, তোর কাছ থেকে শিখতে হবে কি করব? ব্যথায় চেহারা নীল হয়ে যাচ্ছে তোর, নাপা এনে দিচ্ছি, খেয়ে তুই শুয়ে থাক, আমি পেটের মধ্যে ছ্যাঁকা দিয়ে দিচ্ছি, বলেই নাপা এনে নূরের দিল। নূরও খেয়ে নিল। নূর লজ্জা পেয়ে গেল, বলল, না না, লাগবে না, আমি নিজেই পেটের মধ্যে ছ্যাঁক দিতে পারবো। সাদাফ বলল, একদম চুপ করে শুয়ে থাক, আমি ছ্যাঁকা দিয়ে দিচ্ছি। বিয়ে করেছি আমি তোকে, স্বামী হই তোর, আর ভুলে যাস না এতক্ষণে এই পেটে আমি হাত দিয়ে রেখেছিলাম, তাই এখন ছ্যাঁক দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। ব্যথায় এতটাই কাতর হয়ে যাচ্ছে নূর, যেন লজ্জা পেতেও ভুলে গেল। চুপচাপ শুয়ে পড়ল। সাদাফ ধীরে ধীরে পেটে থেকে কামিজটি সরিয়ে উন্মুক্ত উদরে গরম পানির হট ওয়াটার ব্যাগ রাখল। এইভাবে অনেকক্ষণ পানির গরম ছ্যাঁক দিতে দিতে ধীরে ধীরে নূরের ব্যথাটা একটু কমল। সাদাফ নূরের মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলো, বলল, তুই ঘুমানোর চেষ্টা কর, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ধীরে ধীরে ব্যথাও কমে যাবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই স্যানিটারি ন্যাপকিন, ওষুধ, যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু নিয়ে এসেছে সাদাফ। সাথে নিয়ে এসেছে নতুন একটি ড্রেস। গতকাল রাতে ড্রেসের কিছু কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল, সাদাফ লক্ষ্য করেছে, তাই নূরকে না জানিয়ে একটি ড্রেস নিয়ে এসেছে। এই ড্রেস পরেই নূর বের হবে। নূর পিটপিট করে চোখ খুলতেই সাদাফ গুড মর্নিং জানালো, তারপর বলল, ব্যথা কমেছে নূর? নূর হালকা মাথা ঝুঁকিয়ে একটু সাই জানাতেই সাদাফ বলল, ঠিক আছে, ওঠ, ফ্রেশ হো, নাস্তা করবি, নাস্তা নিয়ে এসেছি আমি। নূর একা একা বিছানা থেকে উঠতে চাইলে সাদাফ সাথে সাথে নূরকে বিছানা থেকে নিজের কোলে তুলে নিল। তারপর বলল, চল, আমি ওয়াশরুমে দিয়ে আসছি, কষ্ট করে হেঁটে যেতে হবে না, বলে ওয়াশরুম পর্যন্ত নূরকে নামিয়ে দিয়ে বলল, এবার ভিতরে যা। মনে মনে ভীষণ লজ্জা পাচ্ছে নূর, এসেছে সাদাফ ভাইয়ের সেবা করতে, জ্বর এসেছে তাই, অথচ এসে নিজেই সেবা নিয়ে যাচ্ছে। 10-15 মিনিট পর নূর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে বের হয়ে দেখল বেডরুমেই নাস্তা সাজিয়ে বসে আছে সাদাফ। নূরকে দেখে বলল, আয়, হেঁটে আসতে পারবি নাকি আবার কোলে করে নিয়ে আসবো? হাসতে হাসতে কথাটি বলল সাদাফ। একসাথে দুজনে বসে নাস্তা করল। সাদাফ একটু একটু করে রুটি ছিঁড়ে নূরকে খাইয়ে দিচ্ছে। নূরের আজকে নিজের কাছে নিজেকে কেমন প্রিন্সেস মনে হচ্ছে। যেভাবে সাদাফ নূরের সেবা করছে, মনে হচ্ছে ওর চেয়ে বেশি ভাগ্যবতী বোধহয় আর কেউ নেই। এইভাবে সারাদিন রেস্ট করতে দিল নূরকে। বলল, বাবা যখন অফিস থেকে ফিরবে ঠিক তার আগেই তোকে বাড়িকে দিয়ে আসবো। এখন তো তারা অফিসে চলে গিয়েছে, তাহলে আজকের দিনটা ছোটাছুটি না করে এখানে রেস্ট কর। নূরও সাদাফের কথা মতো বিছানায় শুয়ে রইল। আসলে নূরের ব্যথা তেমন একটা কমেনি, যদিও সব ওষুধ খেয়েছে, কিন্তু কখনো এরকম হয় না। পিরিয়ড হলে নর্মাল ব্যথা হয়, ওষুধ খেলে চলে যায়, কিন্তু আজ কোনো ওষুধেই যেন কাজ হচ্ছে না। তবে যখন একটু পরপর সাদাফ গরম পানির ছ্যাঁকা দিয়ে দিচ্ছে, তখন একটু ব্যথা প্রশমিত হচ্ছে।
দুপুরে খাওয়ার পর যে নূর ঘুমিয়েছিল ঘুম থেকে উঠেছে সেই 8টায়। এর মধ্যে আর নূর ঘুম থেকে জাগেনি। সাদাফ বারবার চিন্তা করছে নর্মাল পিরিয়ড হলে তো কখনো নূরকে এরকম ঘুমাতে বা সারাদিন ব্যথায় কাতরাতে দেখেনি। বিদেশ থেকে আসার 2-1 দিন পরেই দেখেছিল নূরের পিরিয়ড অবস্থা, কিন্তু তখন স্বাভাবিক সাধারণ চলাফেরা করেছিল নূর। কখনো নূরকে এইভাবে ব্যথায় কাতরাতে দেখেনি সাদাফ। এইসব চিন্তার মাঝেই যখন নূরের ঘুম ভাঙল দেখল 8টা বাজে। সাথে সাথে সাদাফের দিকে তাকিয়ে ঘুমো ঘুমো কর্খে বলল, 8টা বেজে গিয়েছে, বাবারা নিশ্চয়ই অফিস থেকে চলে এসেছে। সাদাফ বলল, না, এখনো রওনা দেয়নি, তুই রেডি হয়ে নে, আমরা এক্ষুনি বের হব। বলেই সাদাফ নিজেও রেডি হয়ে নিল। বর্তমান গাড়িতে নূরের ভাবনার ছেদ ঘটিয়ে সাদাফ বলল, আজ অনেক বেলা হয়ে গেল, রাত হয়ে গেল, এখনো বাবা বাসায় ফিরল না। তুই কি জানিস কিছু? নূর বলল, না, অফিসের কোনো ব্যাপার তো আমি জানি না। রিমা আপু বা সাইমান ভাইয়া আমাকে কিছু জানায়নি। আপনাকে জানায়নি? আমি তো সারাদিন ঘুমিয়েছিলাম। সাদাফ ভাবনার মধ্যে পড়ে গেল, কি হতে পারে? কখনো বাবাকে বা ছোট বাবাকে এরকম এত রাত পর্যন্ত অফিসে থাকতে দেখেনি। সাদাফ ভাবল অফিসে একটা ফোন করবে, ফোন করে জেনে নিবে কি অবস্থা বর্তমানে। এদিকে সাইমন নিজের রুমে বসেছিল। হঠাৎ দেখল রিমা রুমের পাশ দিয়ে যাচ্ছে, তাই আস্তে করে ডাক লাগালো, এই রিমা, চা নিয়ে আসো। রিমা চমকে উঠল, সাথে সাথে ডান দিকে ঘুরে তাকালো, দেখল দরজা খোলা, চেয়ারে বসেছিল সাইমন। রিমা রুমে ঢুকে বলল, আমাকে কিছু বললে? সাইমন বলল, জি হ্যাঁ, তোমাকে বলেছি। রিমা আবারও চমকালো, রিমাকে তুমি করে কেন বলছে? রিমা অবাক হওয়ার ভান ধরে বলল, আমাকে তুমি করে বলছো কেন? সাইমন হালকা এদিক ওদিক তাকিয়ে ধীরে ধীরে বলল, স্বামী স্ত্রী একজন আরেকজনকে তুমি করে বলে, এতে ভালোবাসা বাড়ে। তোর ভাইয়ের মতো না তুই তোকারি করব। রিমা বলল, খবরদার ভাইয়ের কথা বলবে না। আর কবে থেকে তুমি করে বলা শুরু করলে? স্বামী স্ত্রী কবে থেকে হলাম? সাইমন রিমার দিকে তাকিয়ে বলল, বাহ, এর মধ্যে ভুলে গেলি গতকাল রাতে যে কবুল পড়লি, আমি এখন তোর স্বামী হই, সম্মানের সাথে কথা বলিস না কেন? বেয়াদব নারী। রিমার আগে ফুসতে ফুসতে বলল, বেয়াদব নারী মানে? কিসের বিয়ে, কিসের কি? মাথা কি ডিস্টার্ব হয়ে গেছে? তোর সাথে রাতে একটু দুষ্টুমি করেছিস, সেটা কি সিরিয়াসলি নিয়ে নিয়েছিস? সাইমন পড়ার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে রিমার হাতে কনুই ধরে নিজের কাছে এনে বলল, একবার কবুল যখন বলেছিস তাহলে বলেছিস। রাত থেকেই তুই আমার স্ত্রী। আর ভাই বোন দুজন একরকম হয়েছিস। ভাইও বউকে তুই করে বলে, বোন তার স্বামীকে তুই করে বলে, দুইটাই নরকবাসী হবে। সাদাফ নূরকে নিয়ে বাড়ির গেটে এসে নূরের দিকে তাকিয়ে বলল, বাসায় যেতে পারবি নাকি আম্মুকে ফোন দিব তোকে নিয়ে যাওয়ার জন্য? নূর যেন একটু লজ্জায় পেল, বলল, না, আমি যেতে পারবো। কিন্তু এমন সময় বাসা থেকে বের হয়ে এলেন নওরিন আফরোজ। উনি তো জানতেন সাদাফ আসবে, তাই দরজার কাছাকাছি ছিলেন। সাদাফ তাকিয়ে দেখলেন নওরিন আফরোজ দ্রুত পায়ে হেঁটে ওদের কাছে আসছে। সাদাফ গাড়ি থেকে নেমে একটু এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে মা, এভাবে আসছো কেন? নওরিন আফরোজ বললেন, দেখ না বাবা, রাত কত হয়ে গেল, তোর বাবা তো এখনো এলো না, ছোট বাবাও আসেনি, ফোনও ধরছে না। আমার তো খুব টেনশন হচ্ছে, দেখবি একটু অফিসে ফোন করে কি হলো? সাদাফও মনে মনে ভেবেছিল অফিস থেকে এখনো বের হয়নি কেন। তাই সাদাফ সাথে সাথে মোবাইল বের করে অফিসে ফোন লাগালো। ফোন রিসিভ করল ফারতিন। ফোন রিসিভ করার সাথে সাথেই সাদাফ হ্যালো বলতেই ফারতিন বলল, জি স্যার, বলুন। সাদাফ জানতে চাইল, অফিসের কি অবস্থা, বাবা এখনো অফিস থেকে বের হয়নি কেন? ফারতিন বলল, কি হয়েছে কিভাবে যে বলি? সাদাফ বলল, বলো কি হয়েছে? ফারতিন বলল, কি না হয়েছে স্যার সেটাই জিজ্ঞেস করুন। সাদাফ বলল, কি না হয়েছে বল। ফারতিন আমতামতা করে বলল, তাহলে কি হয়েছে সেটাই বলি। স্যার, আপনি দ্রুত অফিসে চলে আসেন যদি পারেন। বড় স্যাররা তো মাথায় হাত দিয়ে বসে আছেন, কিছুই বুঝতে পারছে না, অবস্থা খুবই খারাপ, ফোনে বলা যাবে না, আপনি তাড়াতাড়ি চলে আসেন স্যার, বলেই ফোন রেখে দিল। সাদাফ বুঝতে পারল অফিসে হয়তো কোনো ঝামেলা হয়েছে, কিন্তু মাকে ও নূরকে বুঝতে না দিয়ে ফোনটি রেখে নওরিন আফরোজের দিকে তাকিয়ে বলল, মা, নূরকে নিয়ে ভিতরে যাও, নূরের শরীরটা ভালো না, একটু জ্বর জ্বর ভাবছিল, বাসায় ওকে নিয়ে রেস্ট করতে দাও, আর আমি অফিসে যেয়ে দেখছি, চিন্তা করতে হবে না। নওরিন আফরোজ নূরের দিকে তাকিয়ে দেখলেন আসলে চেহারাটা কেমন অসুস্থ অসুস্থ হয়ে গিয়েছে, যেন মনে হচ্ছে রাজ্যের ব্যথা, কপাল কুঁচকে আছে। কপালে হাত দিয়ে বলল, তোর কি হয়েছে রে মা, এরকম লাগছে কেন চেহারাটা, জ্বর এসেছিল? নূর বড় মার দিকে তাকিয়ে বলল, না আম্মু, চলো ভিতরে যাই, আমার ভালো লাগছে না, একটু শুয়ে থাকব। সাদাফ বুঝতে পারল নূরের ভীষণ খারাপ লাগছে, কিন্তু এই মুহূর্তে অফিসে যেতে হবে, তাই এদিকে আর সময় ব্যয় না করে বলল, তোমরা ভিতরে যাও, আমি অফিসে গিয়ে তোমাকে ফোন দিয়ে জানাচ্ছি। 20 মিনিটের মধ্যে ড্রাইভ করে সাদাফ চলে আসলো অফিসে।
সাদাফ অফিসে প্রবেশ করা 2-3 মিনিটের মধ্যে খবর হয়ে গিয়েছে সাদাফ এসেছে। ফারদিন দৌড়ে দৌড়ে সাদাফের কেবিনে এসে হুমায়ুন রহমান ও ফজলুর রহমানের দিকে তাকিয়ে বললেন, স্যার, ছোট সাহেব এসেছে। সাথে সাথে হুমায়ুন রহমানের মুখে একটু হাসি খেলে গেল, যেন সব টেনশন এক নিমিষে শেষ হয়ে গেল হুমায়ুন রহমানের। ফজলুর রহমানও খুশি, তবে চুপ করে রইলেন। ফারদিন সাথে সাথে বলল, আমি আপনাদের জন্য কফি নিয়ে আসছি। অনেকক্ষণ ধরে টেনশন করছেন, আর স্যারের তো কফি না খেলে মাথায় বুদ্ধি খোলে না। বলেই 3 জনের জন্য কফি আনতে চলে গেল ফারদিন। সাদাফ ধীরে ধীরে দরজার নব ঘুরিয়ে দরজা খুলল, দেখল বাবা এবং বড় বাবা বসে আছে। কেন যেন মনে হলো কয়েক যুগ ধরে তাদের দেখে না, অথচ মাত্র 3 দিন হলো তাদের সাথে কোনো যোগাযোগ নেই। সাদাফ ভিতরে এসে ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, তোমরা এখনো বাসায় যাওনি কেন? বাসায় সবাই টেনশনে আছে, তাই বাধ্য হয়ে আমাকে আসতে হলো। এখনো বসে আছো কেন? কি হয়েছে, কিছু বলবে? অফিসের কোনো ঝামেলা? হুমায়ুন রহমান কোনো কথাই বলতে পারছেন না, কপালে 2 আঙুল দিয়ে ঘষতে ঘষতে বলল, সব ব্লেন্ডার হয়ে গেছে। কি করে কি হলো কিছুই বুঝলাম না। শিপমেন্ট ক্যান্সেল হয়েছে, প্রোডাকশনে নাকি কি ফল্ট আছে, কিন্তু আমাদের ডেটাবেসের সাথে সেই প্রোডাকশনের ডেটার কোনো মিল নেই। কে রাতারাতি চেঞ্জ করেছে কিছু বুঝতে পারছি না। এদিকে বায়াররা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, 2 দিনের মধ্যে যদি যথোপযুক্ত কারণ দেখাতে না পারি, সাথে সাথেই চুক্তিও ক্যান্সেল করে দিবে। চুক্তিটা যদি বাতিল করে দেয়, তাহলে বিশাল অঙ্কের জরিমানা দিতে হবে, যেহেতু ফল্ট আমাদের দিক থেকে। সাথে যোগ করলেন ফজলুর রহমান, বললেন, প্রোডাকশনের মিটিং অলরেডি আমি দেখেছি, আধা ঘন্টা পরে হবে। তুই প্রোডাকশনের সবার সাথে কথা বল, ইন্ডিভিজুয়ালি কথা বল, আর প্রত্যেকটা ডেটা ভালো করে চেক কর। হয়তো যা আমাদের চোখে পড়ছে না, তা তোর চোখে পড়তে পারে। যেভাবেই হোক ব্যাপারটা সলভ কর। শুধু টাকার ব্যাপার না, আমাদের সারা জীবনের রেপুটেশনের ব্যাপার। সাদাফ 1 মিনিট ভেবে বলল, সবাইকে ডেকেছেন মিটিংয়ের জন্য? হুমায়ুন রহমান বলল, হ্যাঁ, শুধু একজন ছুটিতে আছে। বলল, কে ছুটিতে আছে? হুমায়ুন রহমান বলল, আকাশ আহমেদ নামে একটি ছেলে 3 মাস হলো জয়েন করেছিল। 3-4 দিন আগে প্রোডাকশন টিমে ওর পোস্টিং দেওয়া হয়েছে, তবে ওর মা নাকি জরুরি বিভাগে ভর্তি, তাই গতকাল থেকে ছুটিতে আছে। এমন সময় রুমে ঢুকলো ফারদিন। ফারদিনের দিকে তাকিয়ে বলল, আকাশ আহমেদের বায়োডেটা, যা যা কাগজপত্র আছে সবকিছু নিয়ে এসো, ওর পার্সোনাল ডিটেলস যা যা জানোর সবকিছু নিয়ে এসো। আকাশ আহমেদ মনে মনে নামটা কয়েকবার আওড়ালো সাদাফ। কেন যেন পরিচিত লাগছে আকাশ আহমেদ নামটা। কে হতে পারে বুঝতে পারছে না, কোথাও তো শুনেছেন নামটা। এদিকে বাসায় আসতেই নূরের সত্যি সত্যি সারা শরীরে জ্বর চলে আসলো। নওরিন আফরোজ ও সামিহা বেগম বলল, ভালো মেয়েটা গেল, জ্বর কিভাবে আসলো? নওরিন আফরোজ বলল, মনে হয় পিরিয়ড হয়েছে রে, পেটে ব্যথা, তলপেটে ব্যথা। আমি গরম পানির ছ্যাঁকা দিয়ে দিচ্ছি, তুই পানিপট্টি দিয়ে দেওয়ার জন্য পানি নিয়ে আয়। এদিকে রিমা এখনো জানে না নূর বাসায় এসেছে। নূরের শরীর অসুস্থ। নূরের রুমের কাছে যেতে দেখতে পেল নূরের অবস্থা। দৌড়ি রুমে ঢুকতেই দেখল একজন মাথায় পানিপট্টি দিচ্ছে, আর একজন তলপেটে হট ওয়াটার ব্যাগ ধরে রেখেছে। রিমা সাথে সাথে দৌড়ে এসে বলল, কি হয়েছে মা ওর? কি শরীর অসুস্থ? জ্বর এসেছে? ব্যথা করছে কোথাও? এমন লাগছে কেন চেহারাটা এত মলিন?